সো ওয়েলকাম টু ফিজিক্স কটেজ। ফিজিক্স কটেজের নতুন জীবনবিজ্ঞান ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম। স্যার তোমাদেরকে বলেছে যে খুব শিগগিরই তোমাদের 9, 10, 11, 12-এ লাইফ সায়েন্সের এবং বায়োলজির নানা রকম ভিডিও আসতে চলেছে। তো আমি আজকের থেকে তোমাদের জন্য লাইফ সায়েন্সের এবং বায়োলজির বিভিন্ন ধরনের ভিডিও আনা স্টার্ট করব। আশা করছি ভিডিওগুলো তোমাদের জন্য হেল্পফুল হবে, এবং যদি ভিডিওগুলো তোমাদের জন্য হেল্পফুল হয় তাহলে অবশ্যই ভিডিওগুলোর কমেন্ট সেকশনে তোমরা কিছু লিখবে, যাতে আমি তোমাদের জন্য আরও মোটিভেশন পাই এবং তোমাদের জন্য ভালো ভালো নতুন নতুন ভিডিও আনতে পারি। থ্যাংক ইউ সো মাচ। তো আজকে আমরা যেটা পড়তে চলেছি সেটা হচ্ছে ক্লাস 9-এর জীবনবিজ্ঞানের প্রথম চ্যাপ্টার, জীব ও জীবের বৈচিত্র্য। আচ্ছা, সবার আগে আমি বলে দিই আমার পড়ানোর স্টাইলটা কি। আমি তোমাদের চ্যাপ্টারগুলো পড়াবো এবং চ্যাপ্টারগুলোতে আমি যেটুকু পড়াবো তার নিচে কমেন্ট সেকশনে তোমরা সেই রিলেটেড যা যা ডাউট থাকবে সেগুলো আমাকে জানাতে পারো, আর যা যা যে পার্টের আরেকবার ডিটেলস ভিডিও দরকার বা কিছু সেটাও তোমরা আমাকে জানাতে পারো। আমি চেষ্টা করব তোমাদের সেই ডাউটগুলো ক্লিয়ার করে দেওয়ার। বেশ, সবার আগে আমরা বলি জীব কোনটা, জড় কোনটা। এটা নিশ্চয়ই আমাদের কারোর জানতে বাকি নেই যে জীব বস্তু বা জীব বলতে আমরা কি বুঝি আর জড় বস্তু বলতে কি বুঝি। জীবের অর্থ লিভিং আর জড় বস্তুর অর্থ হচ্ছে নন লিভিং ইংলিশে। তাহলে জড় বস্তু মানে হচ্ছে যেটা আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি, ছুঁতে পারছি, অনুভব করতে পারছি, কিন্তু আমরা বস্তুটার ভেতরে কোনো প্রাণের অস্তিত্ব খুঁজে পাচ্ছি না। যেমন জড় বস্তুর এক্সাম্পল কি কি হতে পারে, যেমন জড় বস্তুর প্রথম যদি কোনো এক্সাম্পল হয়ে থাকে সেটাকে আমরা কোন এক্সাম্পল বলবো, যেমন আমরা বলবো যে ইট, কাঠ, পাথর এগুলো। তাহলে আমি ফার্স্টে বলছি কোনটা জড় বস্তু। জড় বস্তুর মধ্যে আমরা ফার্স্টে পড়বো হচ্ছে আমাদের বই, আমাদের ইট, পাথর, বাড়ি, ঘর, এগুলো সমস্ত কিছু হচ্ছে আমাদের জড় বস্তু। এবার যদি আমরা বলি যে কোন জিনিসটা আমাদের জীব বা লিভিং থিংস, জীব এবং লিভিং থিংসের মধ্যে আমাদের কি কি পড়বে, প্রথম আসবে উদ্ভিদ। অনেকেই জানো এটা যে আমাদের আচার্য জগদীশ চন্দ্র বসু ফার্স্ট টাইম এটা ডিসকভার করেছিলেন যে উদ্ভিদের ভেতরে প্রাণ আছে। তারপরে আসছে কি আমাদের প্রাণী। প্রাণীর মধ্যে কি কি আছে, প্রাণীর মধ্যে মানুষ, মাছ, স্তন্যপায়ী, সরীসৃপ, উভচর, অনেক কিছু হয়, পাখি। 3 আসছে কি আমাদের ভাইরাস, ব্যাকটেরিয়া, এগুলো বিভিন্ন ধরনের জিনিস আসছে। এবার তাহলে জীব বলতে আমরা কি বুঝবো, জীব বলতে বুঝবো যার ভেতরে আমরা প্রাণীর অস্তিত্ব খুঁজে পাচ্ছি। তো প্রাণের অস্তিত্ব তো এমন অনেক কিছু এক্সেপশন আছে যাদের ভেতর প্রাণের অস্তিত্ব আছে, কিন্তু তারা জীবের মধ্যে থাকা নানা রকম বৈশিষ্ট্যগুলো বহন করে না। তাহলে সবার আগে আমরা এই মুহূর্তে যেগুলো পড়তে চাইছি সেটা হচ্ছে জীবের কি কি বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায়, যেগুলো থেকে আমরা বুঝতে পারবো যে কোন জিনিসটা জীব, কোন জিনিসটা জড়। এটা হচ্ছে সবার আগে আমাদের পড়তে হবে। তো জীবের মধ্যে অন্যতম প্রধান কিছু বৈশিষ্ট্য আমরা দেখতে পাই, তাহলে সেই বৈশিষ্ট্যগুলো কি কি। আচ্ছা, তোমাদেরকে আমি একটা চার্টের মাধ্যমে আমাদের জীবের বৈশিষ্ট্য, একটা যে কটা বৈশিষ্ট্যর পয়েন্ট আমরা জানি, যেমন জনন, বিপাক, পরিব্যক্তি, উত্তেজিতা, পুষ্টি ও বৃদ্ধি, চলন, গমন, অভিযোজন, সবকিছুকে আমি একটা চার্টের মাধ্যমে এখানে লিখেছি। তোমরা চাইলে এটা খাতায় নোট করতে পারো, আর তোমাদের যদি মনে হয় যে না আমরা এসএস তুলে রাখবো, তোমরা সেটাও করতে পারো, যেটা তোমাদের জন্য সুইটেবল। তো সবার আগে আমি যদি 1 নাম্বার বৈশিষ্ট্যকে চিন্তা করি, আমাদের 1 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে জনন। জনন মানে কি? জনন মানে হচ্ছে যে পদ্ধতির মাধ্যমে একটা জীব হুবহু তার মতনই দেখতে নতুন একটি জীবের সৃষ্টি করতে পারে, তাকে আমরা বলে থাকি জনন। যেমন মুরগির ডিম ফুটে বাচ্চা তৈরি হওয়া, অবশ্যই জনন। একটা ছোট্ট চারা গাছ থেকে ধীরে ধীরে একটা বড় গাছ তৈরি হওয়া, এবং সেই গাছটাই আবার ধীরে ধীরে বড় হতে হতে ছোট্ট কোনো ফল তৈরি করে যার মধ্যে থাকে বীজ, এবং সেই বীজ থেকে আবার নতুন একটা চারা গাছ তৈরি হওয়া। এই পুরো প্রসিডিওরটা জননের মধ্যেই পড়ে। এবং এটা কিন্তু সবচেয়ে বড় বৈশিষ্ট্য যে জনন উদ্ভিদ এবং প্রাণী যে কোনো জীবের মধ্যে দেখতে পাওয়া যেতে পারে। এটা হচ্ছে জনন। এবার আসবো হচ্ছে আমরা যে পার্টের মধ্যে, সেটা হচ্ছে আমাদের বিপাক। আচ্ছা, প্রথম কথা আমি বিপাক নিয়ে দুটো কথা বলবো। বিপাক 2 রকমের হয়ে থাকে। কি কি হতে পারে? একটা হতে পারে আমাদের উপচিতি বিপাক, আরেকটা হতে পারে আমাদের অপচিতি বিপাক। আচ্ছা, এবার আসি উপচিতি বিপাক কোনটা, অপচিতি বিপাক কোনটা। উপচিতি বিপাক হচ্ছে যেখানে
ছোট্ট ছোট্ট অনেকগুলো জিনিসকে জুড়ে কোনো বড় জিনিস তৈরি করা হয়। উপচিতি মানে হচ্ছে কনস্ট্রাকটিভ, অর্থাৎ গঠনমূলক, গঠনকারী কোনো কিছু হওয়া। আমরা কখনো দেখেছি যে ছোট্ট ছোট্ট খাবারের মলিকিউলস, যেমন ছোট্ট ছোট্ট কার্বোহাইড্রেটের বিভিন্ন মলিকিউলসগুলো একসাথে জুড়ে জুড়ে একটা বড় মলিকিউলে পরিণত হওয়া, এরকম যদি কোনো কিছু ঘটে থাকে সেটাকে আমরা বলবো উপচিতি বিপাক। যেমন আমরা বলতে পারি যে ছোট্ট ছোট্ট অ্যামাইনো অ্যাসিডগুলো একসাথে জুড়ে প্রোটিন তৈরি হওয়া, এই সমস্ত জিনিসগুলোকে বলা হয়ে থাকে উপচিতি বিপাক। যেমন বাইরের থেকে কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন, এই সমস্ত কিছু একসাথে শরীরের মধ্যে ঢুকে খুব পরিমাণে এনার্জি তৈরি করতে পারে রেসপিরেশন প্রসেসের মাধ্যমে, এটাকে আমরা বলবো উপচিতি বিপাক, অর্থাৎ শক্তি তৈরি হচ্ছে। আর অপচিতি বিপাক কোনটা? যেখানে হচ্ছে কোনো বড় কোনো জিনিস থাকবে যেটা ভেঙে ভেঙে টুকরো টুকরো পার্টে পরিণত হবে, সেটাকে বলা হচ্ছে অপচিতি বিপাক, অর্থাৎ ডিস্ট্রাকটিভ বিপাক। ডিস্ট্রাকটিভ কথাটা এখানে জুড়বে, তার মানে ডিস্ট্রাকটিভ মানে কি ধ্বংসকারী বা ভেঙে যাচ্ছে এরকম কিছু। অপচিতি বিপাক কি বলবো? আমরা এই যে উপচিতি বিপাকের ক্ষেত্রে যে উদাহরণটা দিলাম, যে অনেকগুলো কার্বন ডাইঅক্সাইড, জল, এগুলো একসাথে জুড়ে জুড়ে আমাদের অক্সিজেন, এগুলো সব জুড়ে আমাদের শক্তি তৈরি হচ্ছে, এবং সেই শক্তিটাই যখন অন্য কোনো অ্যাক্টিভিটি হওয়ার ক্ষেত্রে কাজ করছে, তাহলে আমরা বলতে পারি সেক্ষেত্রে সেটা অপচিতি বিপাক হিসেবে কাজ করছে। অর্থাৎ কখনো হয় যে আমরা অনেক দিন ধরে উপোস করে থাকলে বা না খেয়ে থাকলে আমাদের বডির ভেতরে থাকা বডির গঠনমূলক বিভিন্ন মেটেরিয়ালগুলো ভাঙতে শুরু করে, যেমন প্রোটিন হতে পারে, কার্বোহাইড্রেট হতে পারে, ফ্যাট হতে পারে, সমস্ত কিছু ভাঙতে শুরু করে। তাহলে এই যে আমাদের বডির উপোস করে থাকার জন্য বডির বিভিন্ন চাহিদা মেটাতে ফ্যাট, তারপরে প্রোটিন, তারপরে কার্বোহাইড্রেট আস্তে 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 করে ব্রেক হচ্ছে, এটাকে আমরা একটা অপচিতি বিপাক বলতে পারি। তাহলে বিপাক দু ধরনের হতে পারে, উপচিতি বিপাক হতে পারে, অপচিতি বিপাক হতে পারে। এবার আমি 3 নম্বর যে কথাটা বলবো সেটা হচ্ছে আমাদের উত্তেজিতা। উত্তেজিতার মধ্যে কি আসছে? উত্তেজিতা মানে হচ্ছে আমাদের আশেপাশের যে কোনো ধরনের অ্যাক্টিভিটিতে আমরা ঠিক কিভাবে রেসপন্স করছি, আমরা কিভাবে সাড়া দিচ্ছি, এই প্রসেসটাকে আমরা বলে থাকি উত্তেজিতা। আচ্ছা, উত্তেজিতার মধ্যে আমি সবচেয়ে কমন একটা এক্সাম্পল দেবো, যেটা হয়তো তোমরা অনেকেই পরিচিত তার সাথে, সেটা হচ্ছে লজ্জাবতী গাছ। লজ্জাবতী গাছকে যদি আমরা ছুঁই বা আমরা টাচ করি, গাছের পাতাগুলো খুব তাড়াতাড়ি নুয়ে পড়তে স্টার্ট করে, এটাকে বলা হচ্ছে উত্তেজিতা। এবং এর মধ্যে আমরা বলবো সেলফ কনসিয়াসনেস হচ্ছে একমাত্র বৈশিষ্ট্য যেটা মানুষের মধ্যে দেখা যেতে পারে। সবার মধ্যে সেলফ কনসিয়াসনেস খুব একটা বেশি দেখতে পাওয়া যায় না, কনসিয়াসনেস দেখতে পাওয়া যায়। তাহলে কি দাঁড়াচ্ছে? উত্তেজিতা। এই পয়েন্টটা আমরা ভালো করে পড়লাম। এবার আসবে কি 4 নম্বর পয়েন্টে আমরা বলতে পারি পুষ্টি ও বৃদ্ধি। পুষ্টি ও বৃদ্ধিটা কি? অর্থাৎ আমরা যে ধরনের খাবার ইনটেক করছি সেখান থেকে নানা রকম মেটেরিয়াল আমাদের বডিকে পুষ্টি দিচ্ছে, তার জন্য আমাদের বডির বৃদ্ধি হচ্ছে বা আমাদের এবং সবচেয়ে বড় কথা হচ্ছে বৃদ্ধি মানে সেল ডিভিশন। এই সমস্ত সেল ডিভিশন কিন্তু খুব কমন বৈশিষ্ট্য লিভিং থিংসের ক্ষেত্রে। আমরা কখনো বলতে পারবো না যে একটা বই সে কনস্ট্যান্ট সেল ডিভিশন করে তার আয়তন বাড়াচ্ছে, একটা ইট কখনো নিজের আয়তন বাড়াচ্ছে না, তারা কখনো এটা করতে পারবে না, এটা শুধুমাত্র লিভিং থিংসরাই করতে পারবে। তাহলে কি দাঁড়াচ্ছে? বৃদ্ধি, এটা অবশ্যই জীবের একমাত্র বৈশিষ্ট্য হতে পারে। আর পুষ্টি, পুষ্টি অনেক রকম পুষ্টি হতে থাকে, যেমন উদ্ভিদ সূর্যের আলো থেকে নিজের খাবার নিজে তৈরি করছে, এটাকে আমরা অটোট্রফিক নিউট্রিশন বলে থাকি। আবার নানা রকম এরকম নিউট্রিশন থাকে, হেটারোট্রফিক নিউট্রিশন, এই সমস্ত জিনিসগুলো, এরকম বিভিন্ন ধরনের নিউট্রিশনের পার্ট আছে যেগুলো আমরা পরে পড়বো আস্তে আস্তে করে। তো পুষ্টি, বৃদ্ধি এগুলো একমাত্র জীবজ বৈশিষ্ট্যই হতে পারে। 5 নম্বরে আসবো যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, দ্যাট ইজ চলন ও গমন। আচ্ছা, চলন ও গমন। চলন ও গমনের ক্ষেত্রে আমরা সবার আগে যে জিনিসটা তুলব সেটা হচ্ছে কোনটা চলন কোনটা গমন। এখানে একটা ছোট্ট পার্ট আমাদের সবার আগে বুঝতে হবে যে চলন এবং গমন এই দুজন কিন্তু একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। অর্থাৎ কি, সকল চলন কিন্তু গমন নয়, কিন্তু সকল গমন চলন অবশ্যই, এটা আমাদের বুঝতে হবে। সবার আগে বুঝবো কি চলন কি। চলন মানে হচ্ছে যখন আমি জায়গায় বসে আমার হাত পা নাড়ছি, অর্থাৎ আমি এই মুহূর্তে চলন করছি, হাত পা নাড়ছি, গাছ তার ডালপাতা নাড়ছে, যে কোনো জিনিস। গমন কোনটা? যখন আমি এক জায়গা থেকে আরেক জায়গায় স্থান পরিবর্তন করছি, সেই পার্টটাকে আমরা বলবো গমন। চলন এই টার্মটা কিন্তু শুধুমাত্র উদ্ভিদ ও প্রাণী দুজনের ক্ষেত্রেই দেখতে পাওয়া যাবে, কিন্তু আমরা খুব ভালোভাবে জানি যে উদ্ভিদ কখনো এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে পারে না, তারা জায়গায় বসে নিজেদের মুভমেন্ট করে। তাই গমন শুধুমাত্র প্রাণীদের বৈশিষ্ট্য। তাহলে কি দাঁড়াচ্ছে?
চলন এবং গমন দুটো জীবের জন্য খুবই উল্লেখযোগ্য বৈশিষ্ট্য, কিন্তু তার মধ্যে চলন দেখা যাবে উদ্ভিদ প্রাণীর মধ্যে আর গমন দেখা যাবে শুধুমাত্র প্রাণীদের মধ্যে। এর মধ্যে যদিও কিছু এক্সেপশন থাকে, যেমন প্রাণীর মধ্যে থাকে আমাদের স্পঞ্জ, এ প্রাণী হওয়া সত্ত্বেও একটা জায়গাতে স্থির থাকে, এ কোনো মুভমেন্ট করতে পারে না, অর্থাৎ গমন করতে পারে না। ঠিক তেমনই থাকে আমাদের ক্ল্যামাইডোমোনাস, ভলভক্স, এরা কি করে, এরা উদ্ভিদ হওয়া সত্ত্বেও এরা গমন করতে পারে। আমি তোমাদের এর পরে একটা ছোট্ট ডায়াগ্রামের মাধ্যমে জায়গা দুটি একটু হালকা করে বুঝিয়ে দিচ্ছি যে তারা কিভাবে মুভমেন্ট করতে পারে। আচ্ছা, তোমাদের সামনে এই মুহূর্তে যে ছবিটা আছে স্ক্রিনে, এটা হচ্ছে ভলভক্স। আচ্ছা, ভলভক্স কি বললাম তোমাদেরকে আমি, যে একমাত্র এই আমাদের ভলভক্স এবং ক্ল্যামাইডোমোনাস এই দুটো গাছই কিন্তু এইভাবে করে নিজের জায়গায় নিজে মুভমেন্ট করতে পারে। আমি নাম কি বলেছি, ভলভক্স, অর্থাৎ এরা উদ্ভিদ হওয়া সত্ত্বেও এরা গমন করতে পারছে। এখানে আমি যে জিনিসটা ভালো করে দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে, দেখো তোমরা ক্লিয়ারলি একটু বোঝার চেষ্টা করো। এই যে সার্কেলগুলো আমি করছি, এই ভলভক্স এরকম কলোনি কলোনি করে করে, অর্থাৎ অনেকগুলো ভলভক্স একসাথে করে 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 ভলভক্স অ্যাজ এ কলোনি হিসাবে সিচুয়েটেড থাকে, এক জায়গায় অবস্থিত থাকে। এবার কি হয়, এরা এরকম রোটেশন করে করে মুভ করতে পারে, অর্থাৎ গোল 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 করে এইভাবে করে 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 রোটেশন করে করে মুভ করতে পারে। তাহলে কি বলতে চাচ্ছি আমি, এইভাবে করে আমাদের ভলভক্স মুভ করে। এখন তোমাদের স্ক্রিনে যে ছবিটা আছে এটার নাম হচ্ছে ক্ল্যামাইডোমোনাস। আই এম সো সরি, এতটা মোটা হলে তোমরা লেখাটা পড়তে পারবে না। দ্যাট ইজ ক্ল্যামাইডোমোনাস। ওকে, এটা যে ডায়াগ্রাম আছে সেটা হচ্ছে ক্ল্যামাইডোমোনাস। এবার এই ক্ল্যামাইডোমোনাসের ক্ষেত্রে আমরা যেটা বলবো, তোমরা একটু ভালো করে ছবিটা দেখলে বুঝবে, যে জায়গাটা আমি মার্ক করছি এইখানে এই যে পার্ট দুটো দুটো সুরের মতো যে পার্ট রয়েছে, এই পার্ট দুটো হচ্ছে ফ্লাজেলা। এরা এই ফ্লাজেলার মাধ্যমে মুভমেন্ট করতে 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 এটাকে এভাবে করে মুভ করতে 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 ওরা এক জায়গা থেকে আরেক জায়গাতে ইজিলি মুভ করতে পারে। তাহলে যে জিনিসটা আমি বললাম যে ভলভক্স এবং ক্ল্যামাইডোমোনাস ঠিক কিভাবে এক জায়গা থেকে আরেক জায়গা মুভ করতে পারে, আমি তোমাদের প্রসিডিওরটা মোটামুটি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আমি তোমাদেরকে বললাম যে চলন ও গমনের ক্ষেত্রে ভলভক্স ক্ল্যামাইডোমোনাসটা আমি বুঝিয়ে দিচ্ছি। এবার যদি আমি, আমাদের 5 নম্বর ফিচার অবধি হয়েছে, এবার যদি আমি 6 নম্বর ফিচার লিখি সেটাকে আমি বলবো পরিব্যক্তি। আচ্ছা, হোয়াট ইজ পরিব্যক্তি? এই ক্ষেত্রে আমাদের বুঝতে হবে আগে পরিব্যক্তি জিনিসটা কি। পরিব্যক্তি জিনিসটা হচ্ছে যখন জিনের হঠাৎ কোনো বৃহৎ এবং আকস্মিক কোনো চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ কি হচ্ছে, একটা জিনের ফট করে কোনো কারণের জন্য মিউটেশন ঘটে গেল বা কিছু ঘটে গেল, তখন আমরা তাকে বলবো পরিব্যক্তি। পরিব্যক্তির ক্ষেত্রে অনেক সময় কি হয়েছে, নতুন কোনো প্রজাতির সৃষ্টি হয়ে গেছে। এরকম অনেক উদাহরণ আছে যেগুলো আমরা পরে ধীরে ধীরে পড়বো, যে কিভাবে অভিযোজন ঘটেছে, অভিব্যক্তি ঘটেছে, নানা রকম চেঞ্জ হয়েছে, এক ধরনের প্রজাতির থেকে কিভাবে অন্য ধরনের প্রজাতির সৃষ্টি হয়েছে, সমস্তটা আমরা আস্তে আস্তে করে বুঝবো। তো পরিব্যক্তি শুধুমাত্র জীবের বৈশিষ্ট্যই হতে পারে, কোনো জড় বস্তু কখনো তার জিনের মধ্যে কোনো চেঞ্জও আসতে পারবে না, তার মধ্যে জিনের উপস্থিতি থাকাটাও সম্ভব নয়। তাহলে কি হলো, পরিব্যক্তি বলতে আমরা যেটা বোঝাই সেটা বুঝলাম। এবার আসবে হচ্ছে আমাদের 7 নম্বর ফিচার, যেটার নাম হচ্ছে অভিযোজন। অভিযোজন কিন্তু একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস। তোমরা আস্তে আস্তে করে অভিযোজন অভিব্যক্তি সম্বন্ধে ক্লাস 9-এই কিংবা 10-এই নতুন একটা চ্যাপ্টার পড়তে চলেছ, যেখানে আমাদের ডারউইন, ল্যামার্ক এদের অনেক রকমের মতামত রয়েছে। আচ্ছা, অভিযোজন কি? অভিযোজন হচ্ছে কোনো একটা পরিবেশ পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেওয়ার জন্য নিজেদের মধ্যে নানা রকম স্ট্রাকচারাল চেঞ্জ তৈরি করে আনা, গঠনমূলক নানা রকম চেঞ্জ তৈরি করা, এটাকে আমরা অভিব্যক্তি বলতে পারি এবং অভিযোজন বলতে পারি, সরি। তো এরকম নানা রকম অ্যাটমসফিয়ারে মানিয়ে নেওয়ার জন্য উদ্ভিদ ও প্রাণীর মধ্যে নানা রকম অভিযোজন দেখতে পাওয়া যায়। তো এগুলো আমরা ধীরে ধীরে পরে আস্তে আস্তে করে পড়বো। তো এই যে আমি 7টা বৈশিষ্ট্য তোমাদেরকে বললাম, জনন, বিপাক, উত্তেজিতা, পুষ্টি ও বৃদ্ধি, চলন ও গমন, পরিব্যক্তি এবং অভিযোজন, এই যে 7টা বৈশিষ্ট্য তোমাদেরকে আমি বললাম, এই 7টা বৈশিষ্ট্যই কিন্তু আমাদের ওভারঅল জীবের বৈশিষ্ট্য বলে আমরা বলতে পারি। অর্থাৎ এই বৈশিষ্ট্যগুলোর বাইরে যদি কোনো বৈশিষ্ট্য থেকে থাকে, আমরা বলবো সেগুলো জীবের বৈশিষ্ট্য নয়। তাহলে এই সবকটা হচ্ছে, কি বললাম আমি তোমাদেরকে, এই সবকটা হচ্ছে আমাদের জীবের বৈশিষ্ট্য। তো এগুলোকে আমাদের কোশ্চেন আসতেই পারে যে জীবের যে কোনো দুটো ক্যারেক্টারিস্টিক ফিচার লেখো বা বৈশিষ্ট্য লেখো। তো সেক্ষেত্রে আমাদের এই 7টা বৈশিষ্ট্যর মধ্যে যে কোনো ভালো এবং গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলোকে তুলে ধরতে হবে। ঠিক আছে, আশা করি এই অবধি তোমাদের কোনো অসুবিধা হলো না। যদি অসুবিধা হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে। এবার আমি শুরু করছি পরের পার্টটা। এবার আমরা যে টপিকটা আসতে চলেছি সেটা হচ্ছে কিভাবে প্রাণীর সৃষ্টি হয়েছে,
কি ধরনের প্রসিডিওরে প্রাণের সৃষ্টি হয়েছে, প্রাণ যখন সৃষ্টি হয়েছে তখন পৃথিবীর পরিস্থিতি কি ছিল, এই সমস্ত কিছু বিষয়। তো আমরা ফার্স্টে আগে হেডিংটা করে দিচ্ছি যে এই মুহূর্তে আমাদের সেকেন্ড পয়েন্ট হতে চলেছে প্রাণের সৃষ্টি, অর্থাৎ কিভাবে আমাদের প্রাণের সৃষ্টি হয়েছে এই পৃথিবীতে, বা প্রাণের সৃষ্টির সময় আমাদের পৃথিবীর পরিবেশ পরিস্থিতি অ্যাটমসফিয়ার কি কি ছিল, এই সমস্ত কিছুটাকে নিয়েই আমরা কিন্তু প্রাণের সৃষ্টি এবং তারপরে জীবের বিবর্তন বা উদ্ভব সমস্ত জিনিসটা পড়তে চলেছি। তাহলে আমি ফার্স্টে বলি যে আমাদের পৃথিবীর সৃষ্টি বা প্রাণের সৃষ্টি এর সাথে কি কি বিষয় রিলেটেড আছে। সবার আগে আমরা যে বিষয়টাকে রিলেটেড বলবো সেটা হচ্ছে যে পৃথিবী সেই সময় কি ধরনের অ্যাটমসফিয়ারে ছিল, পৃথিবীর আবহাওয়া সমস্ত কিছু কি ধরনের পরিস্থিতিতে ছিল। তাহলে জীবের সৃষ্টি এই জায়গাতে আমাদের কাছে দুটো পয়েন্ট ভীষণ ভীষণ ভ্যালিড হয়ে ওঠে। একটা পয়েন্ট হচ্ছে প্রাণের সৃষ্টি এবং জীবের নানা রকম পরিবর্তন বা নানা রকম জীবের সৃষ্টি হওয়া বা জীবের বিবর্তন। জীবের ক্রমাগত বিবর্তন। তা আমি আপাতত আজকে হেডিংটা বলে রাখলাম। এই দুটো জিনিসকে আমি ডিটেলসে এবং কিভাবে প্রাণের সৃষ্টি হয়েছে এই সমস্ত ডিটেলসটা আমি তোমাদের জন্য নেক্সট লেকচারে আরো সুন্দর করে ডিটেলস আনতে চলেছি। আমি আপাতত টপিকটা বলে দিলাম, পরের দিনের নেক্সট লেকচারে কি টপিক আসতে চলেছে। আশা করছি ভিডিও যে অবধি পড়িয়েছি তোমাদের তেমন বিশেষ কোনো অসুবিধা হবে না। যদি থাকে অবশ্যই সেটা কমেন্ট সেকশন আমাকে জানিও, আমি চেষ্টা করব তোমাদের প্রবলেমগুলোকে সলভ করে দেওয়ার। থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট অবশ্যই করো। থ্যাংক ইউ।